জরুরি অবস্থা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মন্তব্য স্বরাষ্ট্র সচিবের। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে, ষড়যন্ত্র থেমে নেই, মন্তব্য তারেক রহমানের। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হচ্ছে না, এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। বিকেএসপিতে খেলার মাঠে হার্ট অ্যাটাক তামিম ইকবালের, পরানো হলো রিং, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেছেন তিনি। দুপুরে সচিবালয়ে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার এসওপি সই অনুষ্ঠান শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র সচিব। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও নজরদারি চলছে উল্লেখ করে সচিব আশা প্রকাশ করেন, ঈদের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তিনি বলেন, জরুরি অবস্থা নিয়ে যা ছড়ানো হচ্ছে এটা গুজব, এ নিয়ে বাড়তি মন্তব্য করতে চান না বলেও জানান তিনি। এদিকে দালালের মাধ্যমে অবৈধ পথে অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের প্রবেশ বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে এসওপি সই হয়েছে, তবে কতজন বাংলাদেশি অস্ট্রেলিয়া সীমান্তের ডিটেনশন সেন্টারে আছেন তা জানাননি সচিব। বলেন, অস্ট্রেলিয়ার ভিসা বাংলাদেশ থেকে দেওয়ার জন্য ভিসা সেন্টার খোলার সিদ্ধান্ত হয়েছে, দ্রুত কার্যক্রম শুরু করবে দেশটি। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয়, এর সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকবো যাতে আনটুয়ার্ড কিছু না হয়। সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে দ্বিমত নেই, একে গুজব বলে উড়িয়ে দিয়ে এনসিপির সংগঠক সার্জিস আলম বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয়। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য কোনো নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন। আজ পঞ্চগড়ের 5 উপজেলায় পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতা সার্জিস আলমের। এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। সোমবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনের সাংবাদিকরা। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, সবাই সচেতন হলে ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব বলেও মন্তব্য করেন তারেক রহমান। যে কোনো মূল্যে দেশের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের তথ্য গুজব বলে দাবি করেছে দলটি। দুপুরে বিজয়নগরে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।
তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও পরিবর্তন হয়নি আওয়ামী লীগ ও তার দোসরদের। রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুয়াদকে গ্রেপ্তারের গুজব ছড়ায় পরাজিতরা। দেশকে অস্থিতিশীল এবং সেনাবাহিনী ও ছাত্র জনতাকে মুখোমুখি করে জটিল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান। তার অভিযোগ, গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর যে সুযোগ এসেছে তা নস্যাৎ করার চেষ্টা করছে এই চক্র। যাদের আইডি থেকে এই গুজবগুলো ছড়ানো হয়েছে এদেরকে আপনারা প্রায় সবাই চেনেন। এরা সবাই পরিচিত, চিহ্নিত, পতিত স্বৈরাচার এবং আওয়ামী লীগের। এই দলটা, এই দলের নেতাদের এত বড় বিপর্যয়, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও তাদের মধ্যে শিক্ষা এবং তাদের যে অনুভূতি তৈরির, নতুন করে ভাবার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা ওবায়দুল হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি সাবেক মন্ত্রী কামরুল ইসলাম সহ 4 জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত এই আদেশ দেন। এর আগে পলককে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এদিকে যাত্রাবাড়ি থানার 2টি হত্যা মামলায় পলক, রামপুরা থানায় হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল, বাড্ডা থানার মামলায় সাবেক মেয়র আতিকুল এবং গুলশান ও রামপুরা থানার আলাদা মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। শত চেষ্টার পরও গোপন থাকছে না গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার তথ্য। ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পরপরই জেনে যাচ্ছেন আসামি পুলিশ কর্মকর্তারা। এভাবে কর্মস্থল ছেড়ে গা ঢাকা দিয়েছেন 15 থেকে 20 পুলিশ কর্মকর্তা। কিন্তু কিছুই করতে পারছে না প্রসিকিউশন। তাই বিকল্প হিসেবে আইন সংশোধন করে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা চায় প্রতিষ্ঠানটি। রাজধানীর রামপুরায় ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা ও ভবনের কার্নিশে ঝুলতে থাকা ব্যক্তিকে গুলি করার ঘটনায় এডিসি রাশেদুল ইসলাম, রামপুরার তৎকালীন ওসি মশিউর রহমান ও এসআই তরিকুলের বিরুদ্ধে পরোয়ানা জারি হয় 9 মার্চ দুপুরে। কিন্তু ঘণ্টাখানিকের মধ্যেই তারা গা ঢাকা দেন বরিশাল, রাজশাহী ও চাঁদপুরের কর্মস্থল থেকে। অথচ তথ্য গোপন রাখতে সেদিন আদালতেও তাদের নাম উচ্চারণ করেনি প্রসিকিউটররা। তাহলে কারা এসব তথ্য পাচার করছে? গ্রেপ্তারি পরোয়ানা জারির সাথে পর্যায়ক্রমে যুক্ত থাকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, চিফ প্রসিকিউটরের অফিস, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস, এজলাস, আইজিপি অফিস ও সংশ্লিষ্ট থানা। প্রসিকিউশন জানায় সরকারি এসব অফিসের কেউ না কেউ তথ্য পাচার করে আসামিদের পালাতে সাহায্য করছে। জুলাই আগস্ট গণহত্যার ম্যাক্সিমাম আসামি হলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আর আমার এই যে প্রসেসটা দেখছেন এর মধ্যে 80% প্রসেসটাই হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত। কোনো না কোনোভাবেই তাদের সাথে একটা সম্পর্ক থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। সাবেক কলিগ। তো এরকম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আমাদের আসামি আছে তারা আগে থেকে ইনফর্ম হয়ে যাচ্ছে, অথবা জাস্ট ওয়ারেন্ট হওয়ার সাথে সাথে ইনফর্ম হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 20 জন পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই গা ঢাকা দিয়েছে। কিন্তু অনেকটা নিরুপায় প্রসিকিউশন। আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব নিশ্ছিদ্র করা, সেটার কাজও আমরা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা আগের মতোই বলছি যে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, সে কারণে আমরা অনেক কিছু রোধ করতে পারি না। তারপরেও আমাদের সর্বাত্মক চেষ্টা আছে যাতে এটা প্রকাশিত না হয়। এই অবস্থায় থানা পুলিশের মতো আদালতের পরোয়ানা ছাড়াই আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেতে ট্রাইব্যুনাল আইনের 6 ও 9 ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধি অনুসারে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োজন হয়। সেক্ষেত্রে রুল 6 সংশোধন যদি আমরা করি, ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা তদন্ত সংস্থা বা প্রসিকিউটর আমরা ইচ্ছা করলে তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। ট্রাইব্যুনালের 23 মামলায় এখন পর্যন্ত 145 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে 94 জনকেই গ্রেপ্তার করা যায়নি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচারে ধীরগতি ও গাফিলতির অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন জুলাই মঞ্চ,
সংগঠনের বেশ কিছু কর্মী। বিচারে নামে নানা ষড়যন্ত্রের অভিযোগ তুলে দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং মামলার দৃশ্যমান অগ্রগতির দাবি জানান তারা। এ সময় আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবিও জানানো হয়। শহীদদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, হত্যা মামলার আসামি অনেক পুলিশ সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, উল্টো হুমকি ধামকি দিচ্ছে তারা। তবে এ নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এরই মধ্যে কয়েকটি মামলার তদন্ত শেষের দিকে রয়েছে, বিচার প্রক্রিয়াও শুরু হবে দ্রুত। আমাদের বিচার হচ্ছে না দেখে গত 8 মাসের অলরেডি বেশি পার হয়ে গেছে, তাই আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের জন্য আসছি। আমরা গণহত্যার বিচার চাই, স্বৈরাচারীদের বিচার চাই, আওয়ামী লীগদের নিষিদ্ধ চাই। এত বড় সোনার সন্তান, ফুলের মতো সন্তান হারায়া একমাত্র ছেলে কিভাবে ঈদ করবো আমরা বলেন? এদের খুনিরা রাস্তায় হাইসা ফেলে চলে, আর আমাদের সন্তানদের কবরে চাপা দিয়ে আসছি। অবশ্যই সেখানে বিচারের নামে গাফলতি হচ্ছে। অবশ্যই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই তারা এই সময় নির্ধারিত করে আমাদেরকে ঘুরাইতেছে। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্য নিয়েই এবারের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নববর্ষ উদযাপন বিষয়ে সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফারুক মাহমুদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, পয়লা বৈশাখ সকাল 9টায় শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে বের হয়ে শিশু পার্কের সামনে দিয়ে ঘুরে শাহবাগ হয়ে টিএসসিতে শেষ হবে। পয়লা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ নেওয়া যাবে না বলেও জানানো হয়। এছাড়া ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। নববর্ষের দিন ক্যাম্পাসের সব ধরনের অনুষ্ঠান বিকাল 5টার মধ্যে শেষ করার নির্দেশনাও দেয়া হয়। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এটা ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে, পয়লা বৈশাখের আয়োজন থাকবে জাতীয়ভাবে। সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ তামিম ইকবাল। ভর্তি করা হয়েছে গাজীপুরের কেপিজে হাসপাতালের আইসিইউতে। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয়েছে একটি রিং। তামিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতির কথা জানিয়েছেন চিকিৎসকরা। তামিমের দল মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত হলেও হেলিকপ্টারে নেয়ার মতো অবস্থার উন্নতি না হওয়ায় কেপিজি হাসপাতালেই চিকিৎসা চলছে। বিকেএসপির 3 নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নামেন তামিম। টসের পর হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থা ভালো না হওয়ায় নেওয়া হয় হাসপাতালে। তামিমের অসুস্থতার খবর শুনে পরিবারের সদস্য ছাড়াও বিসিবি সভাপতি, পরিচালক ও সতীর্থদের অনেকেই ছুটে যান হাসপাতালে। সকালবেলায় অসুস্থ হয়েছিলেন, তখন এখানে নিয়ে আসা হয়, ওনার চিকিৎসা শুরু হয়। এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। এখন তো জ্ঞান ফিরছে, কথা বলছে, তো এখন দোয়া করতে, সবাইকে দোয়া করতে বললেন, আর একটু ভিড়টা কম হইলে ভালো। এদিকে তামিম ইকবালের সুস্থতায় পুরো ক্রিকেট বিশ্ব প্রার্থনা করছে। নিজ এলাকা চট্টগ্রাম থেকে ঢাকা, সেখান থেকে বিশ্ব তারকা সবাই নিজের জায়গায় থেকে শঙ্কা ও সমর্থনের কথা জানাচ্ছেন। মাশরাফি, মিরাজ, মালিঙ্গা ও কলকাতা নাইট রাইডার্স তামিমকে মাঠের মতো লড়াই করে ফিরে আসতে বলছে। রোজা ও তীব্র গরমে খেলা, খারাপ কিছুর শঙ্কা সবার আগে তামিমই জানিয়েছিলেন। কে জানতো সেই তামিমই হবেন দুর্ঘটনার শিকার। গোটা দেশ, গোটা দুনিয়া যেন এক হয়ে দোয়া করছেন তামিমের জন্য। জন্ম যেখানে সেই চট্টগ্রাম যেন স্তব্ধ, বাড়িতে উৎকণ্ঠা, শঙ্কা নিয়ে ভক্তদের অপেক্ষা। ভাইয়া অসুস্থ, আসিফ মেডিকেল নিয়ে গেছে, তা আন্টি বলছে কি দোয়া চাওয়ার জন্য মসজিদে, এটাই বলছে, আর কিছু বলে নাই। মানুষের দেশবাসীর কাছে দোয়া চাইছে, সকলের নিকট, দেশবাসীর নিকট দোয়া কামনা করতেছে। লর্ডসের সেই উদযাপন,
এক হাতে ব্যাট করা, 2007 বিশ্বকাপের 50, এমন নানা অর্জনে টাইগার ভক্তদের মনে বড় অংশ জুড়ে আছেন তামিম। সেই তামিমের জন্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সবার। দ্রুত সুস্থতা কামনা করছি। এই রমজান মাসে আমরা দোয়া করি তিনি যেন সুস্থতার সাথে আমাদের মাঝে আবার ফিরে আসে। চোখে যে ছবিটা ভেসে ওঠে সেটা হচ্ছে লর্ডসে একজন হোয়াইট টেস্ট জার্সি পরে একজন নিজের পিছনে হচ্ছে জার্সিতে ইঙ্গিত করে দেখাচ্ছেন যে দিস ইজ তামিম ইকবাল খান। টাইগার ক্রিকেটে তামিমের দেয়া অনেক কিছুই বাকি আছে। সুস্থ হয়ে ফিরে এসে অভিজ্ঞতা দিয়ে টাইগার ক্রিকেটে অবদান রাখবেন চাওয়া ভক্তদের। তিনি যেন আরোগ্য লাভ করেন এবং তিনি ক্রিকেট মাঠে শুধু ফিরে আসা নয়, বরঞ্চ বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বের দরবারে যেন আরও বেশি করে প্রতিনিধিত্ব করতে পারেন, সেটা তার সকল কাজের মাধ্যমে। আমরা যারা তামিমের ভক্ত আছি, আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, তারা চাইবো যে তামিম অচিরেই যেন সুস্থ হয়ে আসুক এবং তামিম যেন আবার মাঠে চলে আসুক, তামিম যেন মাঠে আসতে পারে এবং সেখানে ভালো খেলতে পারে। প্রধান উপদেষ্টা তামিমের খোঁজ খবর নিয়েছেন। তার উপপ্রেস সচিব কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহীর সাথে। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তামিমের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। মাশরাফি, মিরাজ, তাসকিন, সৌম্য, মুমিনুলরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের সুস্থতা কামনা করেছেন। বিশ্ব তারকারাও তাদের শঙ্কা ও সহমর্মিতা জানিয়েছেন একে একে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে প্রায় 4 কোটি 15 লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে সাকিবের সব ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে গত বছরের 2 অক্টোবর ক্রিকেটার সাকিব আল হাসান, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের তথ্য তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। তদন্ত শেষে সরকারের নির্দেশে তার সব ব্যাংক হিসাব জব্দ করে সংস্থাটি। এবার প্রায় 4 কোটি 15 লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগের মামলায় তার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। সব মিলিয়ে আর্থিক অনিয়ম যেন পিছু ছাড়ছে না সাকিবের। ওনার বিরুদ্ধে নেগেশন ইনস্ট্রুমেন্ট একটা যে মামলা হয়েছে সেটার প্রেক্ষিতে বিভিন্ন স্টেপ ওনার বিরুদ্ধে প্রথম সমন হয়েছে। সমন হওয়ার পর উনি যখন এপিআর করেনি তার পরবর্তীতে ওয়ারেন্ট হয়েছে। এখন ওয়ারেন্টের পরবর্তীতে যার পরে যখন আসেননি, এখন বিচারিক কার্যক্রমে যাওয়ার জন্য, মামলাটা বদলি হওয়ার জন্য এই স্টেপগুলো পার হতে হবে। ওনার প্রোক্লামেশন অ্যাটাচমেন্ট, ওনার সম্পত্তির প্রকার একটা আদেশ হয়েছে। পরবর্তী পত্রিকা বিজ্ঞপ্তির পরে বিচারিক প্রক্রিয়া চলে যাবে। গত বছরের 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ 4 জনকে আসামি করে এ মামলা করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আদাবর থানার হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ শপিংয়ে ক্রেতাদের পছন্দের দেশীয় ব্র্যান্ড কিউরিয়াস এবারের ঈদে ক্রেতাদের জন্য বৈচিত্র্যময় সংগ্রহ এনেছে রাজধানীর বনানীর 11 নম্বর সড়কে ব্র্যান্ডটির সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ স্টোরে। সেখানে রয়েছে ব্যাংকের কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের নানা ধরনের অফার। বিশেষ করে বাংলালিংক অরেঞ্জ ক্লাবের গ্রাহকরা পাচ্ছেন 10% পর্যন্ত ছাড়। এক ছাদের নিচেই সব বয়সী মানুষের প্রায় সব পণ্য নিয়ে হাজির কিউরিয়াসের বনানীর ফ্ল্যাগশিপ স্টোর। 4টি ফ্লোরে রয়েছে নারী, পুরুষ ও শিশুদের জামা, জুতো এবং ঘর সাজানোর উপকরণ। বিশাল পরিসরে নান্দনিক সাজসজ্জা কেনাকাটার আগ্রহ বাড়ায়। এবার সালোয়ার কামিজে সুতি, সিল্ক, জর্জেটের প্রাধান্য। ওয়েস্টার্ন আউটফিট কর্নারে রয়েছে কুর্তি টপসের বড় সংগ্রহ। বেশিরভাগ পোশাকেই হালকা রং, সাথে রয়েছে চামড়ার হাতব্যাগ থেকে শুরু করে প্রয়োজনীয় নানা পণ্য। কিউরিয়াসের রয়েছে নিজস্ব বুননের জামদানি, সিল্কের শাড়ির সংগ্রহ। পাঞ্জাবির আলাদা কদর থাকায় প্রতি বছর নির্দিষ্ট ক্রেতারা ছুটে আসেন কিউরিয়াসে। ঈদের কেনাকাটা করার যখন একটা স্থির করি আর কি, তখন আমাকে এই ব্র্যান্ডে আমাকে একবার আসতেই হয় আর কি। নতুনত্ব বলতে যেটা বোঝায় যে প্রতি মানুষই খুঁজে যে হ্যাঁ নতুনত্ব যদি কিছু থাকতো। কিউরিয়াসের মডেলটাই অন্যরকম এবং কাপড়টা অনেক জোস। ক্রেতার সামর্থ্যের কথা ভেবে গুণমান ঠিক রেখে বিভিন্ন দামের পণ্য রাখা হয়েছে।
বাড়তি পাওনা গ্রাহকদের জন্য বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের 10% ছাড়ের অফার। বরাবরই আগে গিয়ে কিউরিয়াস খোঁজ করি যে নতুন কোনো কালেকশন আসছে কিনা, সেই হিসেবে কিউরিয়াসটা ভালো লাগে। দেখা যাচ্ছে একটু গর্জিয়াসের মধ্যে অনেক কিছু আছে, আবার হচ্ছে রেগুলার ওয়ারের জন্য অনেক কিছু আছে। তো আমার কাছে ওদের কালেকশন মোটামুটি সব মিলিয়ে ঈদ কালেকশন হিসেবে ভালো। পোশাক ও জুতুর পাশাপাশি ঘর সাজানোর উপকরণ ও প্রসাধনী পণ্যের সংগ্রহ রয়েছে কিউরিয়াসে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2022 সালের তুলনায় 2024 সালে দেশের 5 জেলায় দারিদ্র্যের হার বেড়েছে। জেলাগুলোর 23.11% পরিবার অতি দারিদ্র্য সীমার নিচে বাস করছে। সোমবার অনলাইনে গবেষণা প্রতিষ্ঠান BIDS এর এক সেমিনারে এসব তথ্য জানানো হয়। ঢাকা, বান্দরবান, খুলনা, রংপুর ও সিলেট জেলার 3150 পরিবারকে নিয়ে এই গবেষণাটি করেছে BIDS। এতে দেখা যায় গ্রামীণ এলাকায় 24.67% পরিবার এবং শহরাঞ্চলে 20.43% পরিবার উচ্চ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। শহরে নাগরিক সুবিধাগুলো সহজে পাওয়া যায়, তবে গ্রামীণ এলাকায় তা না থাকায় অসন্তোষের হার বেশি। BIDS এর প্রতিবেদন বলছে জেলাগুলোতে খাদ্য নিরাপত্তাহীনতাও বেড়েছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের 23-এর ছিলার শাপলার বিল এলাকায় এখনও থেমে থেমে জ্বলছে আগুন। নিয়ন্ত্রণে বন বিভাগের পাশাপাশি কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। রোববার রাত 9টার দিকে ফায়ার সার্ভিসের 10 ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি বন বিভাগের নিজস্ব সেচ পাম্প দিয়ে নেভানোর কাজ করছেন বনকর্মীরা। তবে পানির উৎস দূরে হওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে তাদের। আগুনের বিস্তৃতি ঠেকাতে কেটে দেয়া হয়েছে ফায়ার লাইন। এদিকে আগুন লাগার কারণ ও ক্ষতি নিরূপণে আরও একটি কমিটি গঠন করেছে বন বিভাগ। শনিবার চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় আগুন লাগে। বন বিভাগ ও গ্রামবাসীর উদ্যোগে রোববার তা নিয়ন্ত্রণে এলেও দুপুরের দিকে নতুন করে আগুন দেখা যায় গুলিশাখালীর 23-এর ছিলা এলাকায়। এবারের ঈদ যাত্রায় লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ি যাত্রী পরিবহন করতে পারবে না। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেয়া হয়। এ সময় সংগঠন দুটির পক্ষ থেকে 10 দফা দাবিও তুলে ধরেন নেতারা। বলেন, ঈদে সড়কে চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে থাকার তাগিদ দেন তারা। ঈদের আগের 5 দিন ও পরের কয়েকদিন টহল জোরদারের দাবি তাদের। কোথাও অতিরিক্ত ভাড়া আদায় হলে যাত্রীদের টার্মিনালের হেল্প ডেস্কে জানানোর আহ্বান জানান নেতারা। ঈদযাত্রায় সংগঠনের নামে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের কর্মকর্তারা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।